দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরুদ্দৌলা। আমাদের অতিথিদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি। আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হবেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমি একটু প্রথমে জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে যেতে চাই। বিএনপির প্রতিপক্ষ হিসেবে ধর্মভিত্তিক 7 দলকে নিয়ে জামায়াত মাঠে নেমেছে, তারা এখন বিভাগীয় সমাবেশ করছে। আর বিএনপি মিত্র দলগুলোকে না জানিয়েই দ্বিতীয় দফায় এই নিয়ে টোটাল 272টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি কি কিছুটা অতি আত্মবিশ্বাসী হয়ে খরগোশের মতো কচ্ছপের কাছে হেরে যেতে পারে কিনা, যেরকম ডাকসুর বেলায় হয়েছে? না, দেখুন, আপনি এটা অনুমান করছেন, কিন্তু ডাকসু এবং জাতীয় নির্বাচন একই রকম ক্যারেক্টার না। তবে ডাকসুতে কিন্তু আপনার জামাতে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবির জয়লাভ করেছে, এটা বললে কিন্তু ভুল হবে। ডাকসুতে আপনার ছাত্র শিবির, আপনার সাধারণ ছাত্র পরিষদ বা এরকম একটা ঐক্য করে তা ছাত্র শিবিরের নাম করে কিন্তু ইলেকশনটা করেনি। এবং ডাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তখন উঠেছে, যে নির্বাচনে ভোট টেম্পারিং করা বা ইঞ্জিনিয়ারিং করা, এইসব প্রশ্ন, এবং গুপ্ত ছাত্রলীগ সেজে থাকা নেতৃবৃন্দ ছাত্র শিবির হয়ে যাওয়া, এসব অনেক প্রশ্ন উঠেছে। এটা অন্য একটা বিষয়। কিন্তু জাতীয় নির্বাচনে আপনি জানেন যে বিএনপি যখন তাদের 267টি প্রথমে 232টি প্রথমে আমরা 37টি আমরা নমিনেশন দিয়েছিলাম, তখন যারা আমরা নমিনেশন পেয়ে যখন নির্বাচনী মাঠে আসি, তখন জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, জনগণ যেভাবে বিএনপির প্রার্থীকে আপনার গ্রহণ করেছে, এটা আমরা আসলেই এটা একটা আশাব্যঞ্জক ব্যাপার। এছাড়া বিএনপি এ পর্যন্ত যে কটা নির্বাচন করেছে, আপনি গণতন্ত্র উত্তরণের পর 91 সাল থেকে এ পর্যন্ত আমরা কিন্তু ভোটের রাজনীতিতে আমরা সবসময় এগিয়েছিলাম, কিন্তু ভোট, ইলেকশন, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন কারণে আমরা গত 3টি নির্বাচনে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের আত্মবিশ্বাস হলো জনগণ। এখন আপনি যেটা বলছেন যে আমরা একা পথ চলছি, বিষয়টা কিন্তু এখনো আমাদের সেরকম না। এখনো আমাদের 28টি পদ, 28টি আসন কিন্তু ফাঁকা রয়েছে। আমাদের সাথে যারা জোটবদ্ধভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তাদের সাথে কিন্তু আমাদের আলোচনা চলছেই। অর্থাৎ এই 28টা সিট, জি, কিন্তু তারা তো জনাব আজিজুল বারী হেলাল, আপনাদের মিত্ররা কিন্তু অন্যরকম বক্তব্য দিচ্ছেন। জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি বলেছেন যে বিএনপি সমমনাদের সাথে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করে জটিলতা তৈরি করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক বলেছেন যে বিএনপি কি এখন আওয়ামী লীগের পুরনো পথে হাঁটছে? আওয়ামী লীগ এমন করতো, তারা কিছু আসন ফাঁকা রাখতো এবং শরিকদের কিছুই দিত না। বিএনপি সেদিকেই হাঁটছে, তাই তাদের সঙ্গে জোটের শরিকদের দূরত্ব তৈরি হচ্ছে। জোটের শরিকদের সাথে কি আপনাদের দূরত্ব তৈরি হচ্ছে, এবং এটার আসলে কারণ কি? কারণ মহাসচিবও এক ধরনের ইঙ্গিত দিয়েছিলেন যে প্রথম দফায় যখন আপনাদের প্রার্থী ঘোষণা হলো যে এরপরে আবার মিত্রদের জন্য কিছু আসন ফাঁকা রাখা হবে, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে মিত্রদের সাথে আলোচনা না করেই আপনারা দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করেছেন। এটা আমাদের যে মিত্র সংগঠনগুলো আমাদের সাথে ছিল, তাদের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এটা কিন্তু টোটাল প্রতিক্রিয়া, তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া। আমি যেটা বললাম যে 28টি আসন এখনো ফাঁকা রয়েছে। এছাড়াও আমাদের কিন্তু মহাসচিব আরো একটা বক্তব্য দিয়েছেন যে অনেক জায়গা নমিনেশন আপনাদের অ্যালাইনমেন্টের স্বার্থে পরিবর্তন হতে পারে। সুতরাং আমাদের আলোচনা কিন্তু ভেস্তে যায়নি। কারণ কি, আপনার এটার কখন শেষ হবে আলোচনা? যতদিন না পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কিন্তু আলোচনা চলতে পারে। একটা আসন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, আমাদের মহাসচিব ক্লিয়ার করেছে, তার মানে সেটা পার্মানেন্টলি তাকে দেওয়া হয়েছে না। আলোচনার ভিত্তিতে আপনার মনোনয়নের শেষ দিন পর্যন্ত কিন্তু মনোনয়ন প্রত্যাহার করা যায় এবং মনোনয়ন চেঞ্জও করা যায়। সুতরাং আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু 8টি যে ইসলামিক দল একত্র হয়েছে, তারা এরই মধ্যে এক সুরে কথা বলছে। জামাত, গতকাল আমাদের একজন অতিথি জানালেন যে যেই ভ্যানে করে ভোটাররা ভোট দিতে যাবেন, জামাত সেই ভ্যানও ঠিক করে রেখেছে বিভিন্ন এলাকায়, তাদের প্রস্তুতি সেই পর্যায়ের। সেই হিসাবে বিএনপির এখনো মিত্র দলগুলো জানে না যে তাদের জন্য কি বিএনপি আসন ছাড়বে নাকি ছাড়বে না, এবং তারা এক ধরনের বিভিন্ন তাৎক্ষণিক প্রতিক্রিয়াই যদি বলেন, সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া তো তারা জানাচ্ছে মিডিয়াতে। সেই ক্ষেত্রে কি বিএনপি জামায়াতের চেয়ে কিছুটা পিছিয়ে আছে না?
না না, জামাত তো আপনার 7 তারিখে যখন 8 তারিখে যখন সরকার গঠন হলো, তার 2 দিন না 3 দিন পরে 300 আসনের মনোনয়ন দিয়েছিল। দেওয়ার পরে এখনো কিন্তু তারা আন্দোলনে আছে যে নির্বাচনটাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ বা নির্বাচন দেরি করানো, এরকম কিন্তু তাদের স্ববিরোধী বক্তব্য। তারা কিন্তু এখনো 5 দফা দাবিতে আন্দোলনে আছে। এখন যে নির্বাচন করার জন্য ভ্যান ঠিক করে রেখেছে, ভ্যান ঠিক করলেই যে নির্বাচনে এগিয়ে গেল তা না। আমরা 2 তারিখে যখন নমিনেশন আমাদের ঘোষণা করা হয়েছে, তারপরে আমি নিজেও কিন্তু ক্যান্ডিডেট একজন, আমি এখনো অনলাইনে প্রোগ্রাম করছি। দ্যাট মিনস আমরাও এলাকায় জনগণের সাথে সম্পর্ক জি এবং জনসংযোগ করে যাচ্ছি। সুতরাং আর আমাদের দলটি নেতা জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা বহু পুরনো। আমাদের সেই 79 সাল থেকে আমরা নির্বাচন জি করছি। তাহলে ভ্যান ঠিক সুতরাং না করলেও আসলে হেঁটে হেঁটে আপনাদের ভোটাররা ভোট কেন্দ্রে চলে আসবে বলে আপনাদের বিশ্বাস। আমি হ্যাঁ আপনার হ্যাঁ কাছে আবারও ফিরবো। জনাব সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টি জানতে চাই যে বিবিসি একটি খবরে আমি দেখছিলাম যে আপনি ঢাকা 8 আসনে প্রার্থী হয়ে বিএনপির সমর্থন আশা করেছিলেন, কিন্তু ওই আসনে মির্জা আব্বাসের নাম ঘোষণা করেছে বিএনপি। আপনি কি অবাক হয়েছেন বা আশাহত হয়েছেন, নাকি এটি প্রত্যাশিত ছিল? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন যারা আলোচনায় আছেন তাদেরকে শুভেচ্ছা দিই। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সালাম জানাই। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চ থেকে ঢাকা 8 আসনে পার্টি আমার নামটাই তারা নির্ধারণ করেছেন। সেই জায়গা থেকে গত কয়েক মাস আমরা যে আমাদের প্রাথমিক গণসংযোগ প্রচার বাদবাকি যা যা আছে, সভা সমাবেশ প্রচার মিছিল, এগুলো অব্যাহত আছে। আমি প্রায় 50 বছর আমার ছাত্র জীবন বা তার পরবর্তীকালে এই যে যদি আমি ঢাকা 12-র ভোটার, আমি 35 বছর 12তে মানে তেজগাঁ এই অঞ্চলে, তো তেজগাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, পল্টন, এটা মিলেই মূলত আমার মূল অবস্থানটা এখানে গত 50 বছর। সে জায়গা থেকে তো পার্টি দিয়েছেন এবং তারা তো এটা জানেন, এটা বিএনপি সহ জাতীয় পর্যায়ে সবাই জানেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেনারেল সেক্রেটারি যাতে ইলেকশন করবেন। হ্যাঁ, তো আমরা ডেফিনেটলি বিস্মিত হয়েছে কিছুটা। তারা যখন তালিকা দিয়েছেন প্রথমবার মানে বিএনপি 3 থেকে কি কোনো ডিসেম্বর, আশ্বাস ছিল মানে যে 3 নভেম্বর। জি প্রশ্ন আশ্বাসের না, প্রশ্ন হলো যে আমরা তো একটা যুগপৎ আলাপ আলোচনার ভেতরে আছি। আমরা এখন তো যুগপৎ আন্দোলনে নেই, কিন্তু আমরা গত 15-16 মাস নানা গুরুত্বপূর্ণ প্রশ্নে বোঝাপড়া আছে, আলাপ আলোচনা আছে। এবং বিএনপি বারবার তারা যেটা বলে আসছেন যে তারা একসাথে আন্দোলন, সরকার গঠন করবেন, রেইনবো অ্যালাইনমেন্ট করবেন। তো সেটা তো বিএনপির অবস্থান। তো তার আগে তো হচ্ছে পার্লামেন্টে গত 16 বছর বা এবারকার অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীজন যে রাজনৈতিক দল, তাদের যে নেতৃত্ব, আগামী পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্বের প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সেটা তো বিএনপি জানেন বা আন্দোলনের সকল শরিকরা সেটা জানেন। আর তার আগে যেদিন বিএনপি 3 নভেম্বর তারা প্রথম যে তালিকা ঘোষণা করলেন, তার মনে হয় 4-5 দিন আগে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিএনপির বৈঠক হয়েছিল এবং মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দরা কারা কোথায় ইলেকশন করবেন, সম্ভাব্য আসন, তাদের যে যোগাযোগ, এগুলো বিএনপি নেতৃবৃন্দকে এগুলো জানানো হয়েছে। পরে আমরা আকস্মিকভাবে দেখলাম যে তারা 3 তারিখে, তারা তো একটা দল ইন্ডিপেন্ডেন্টলি তার প্রার্থী তো ঘোষণা করতেই পারে, কিন্তু একই সাথে যখন তার একটা প্রায়র অবস্থান থাকে, কমিটমেন্ট থাকে, আর তার একটা আলাপ আলোচনা, আমরা তো এবার কোনো নির্বাচনে জোট করব না, এটা বিএনপির অবস্থান এবং এটা গণতন্ত্র মঞ্চেরও অবস্থানটা এরকম। আমরা হয়তো বড় আলাপ আলোচনা করে এটা বোঝাপড়ার জায়গাটায় তৈরি করা, একটা আসন সমঝোতার জায়গাটায় তৈরি করা। তো সেখানে ঢাকা 8 আসনে দেখলাম বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের নাম দেখলাম। এরকম আরও বেশ কিছু জায়গাতে যেখানে গণতন্ত্র মঞ্চ বা ধরুন যুগপথের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শরিকরা যারা আছেন, তাদের আসনে কিছু কিছু নাম আমরা দেখেছি। দ্বিতীয় দফা যখন তারা দিলেন গত কয়েকদিন আগে 36 জনের, সেখানেও অবশিষ্ট যারা 18 সালেও যারা বিএনপির আন্দোলনের সাথে ছিলেন বা যারা নির্বাচনের প্রার্থী ছিলেন, তখন জাতীয় ঐক্য ফ্রন্ট নামে সেসব আসনও দেখলাম। এবং যারা দীর্ঘদিন বিএনপির এক ধরনের পরীক্ষিত বন্ধু বলেন, মিত্র বলেন, তাদের আসনগুলো তো দেখলাম অনেকেরই আসনে বিএনপির যে প্রার্থীতা তারা ঘোষণা দিয়েছেন। বিএনপির সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, আলাপ আলোচনা আছে। আলাপ আলোচনাটা শেষ হয়নি।
আমরা মনে করি যে তাদের সাথে আমাদের তো বেসিস হচ্ছে 31 দফা আমাদের যে বেসিস, আমরা যে বলেছি যে আমরা গোটা ব্যবস্থার এর একটা গুণগত পরিবর্তন চাই, এর একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাই, রাষ্ট্র সরকার সংবিধানের একটা গণতান্ত্রিক তার যে রিফর্ম, তার যে রূপান্তরটা আমরা চাই, সে পর্যন্ত আমরা নিশ্চয়ই আমাদের মধ্যে যে বোঝাপড়ার জায়গাটা সেটাকে আমরা তো নিশ্চয়ই আমরা অব্যাহত রাখতে চাই। জনাব সাইফুল হক, এটি কি সত্যি যে দ্বিতীয় দফায় তাদের যে প্রার্থী ঘোষণা করলেন তার আগে মিত্র দলগুলোর সঙ্গে তাদের একবার বসার কথা ছিল, কিন্তু সেটি বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সেটি হয়নি এবং তারপর হুট করে মিত্রদের না জানিয়েই দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং সেটি নিয়ে বিএনপির সাথে মিত্র দলগুলোর এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে? জি জি, আমি ইতিমধ্যে কথাটা বহু জায়গায় আমি কথাটা বলেছি। তারা বিএনপি এক আলাদা দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল জায়গাটা। আমাদের বোঝাপড়া তো একটা রাজনৈতিক বোঝাপড়া, এটা নির্দিষ্ট কোনো সিটের কোনো আসনের বোঝাপড়াটা এই জায়গা থেকে না। যেহেতু ইলেকশনটার সামনে, সেই জায়গা থেকে কথাটা আলাপ আলোচনা। দুইবারই আমার জানা মতেন শরিক দলগুলোর সাথে আগেকার এমন কোনো যে তাদের সম্ভাব্য প্রার্থিতা বা যে কোনো দল তো করতেই পারে, তার তো একটা স্বাধীন জায়গা তো আছেই, কিন্তু যখন আপনি একসাথে যখন আপনি চলছেন, লড়বেন, ইলেকশন করবেন, যখন আপনি পাবলিকলি শতবার বলে আসছেন এমনকি আপনি সরকার গঠন করবেন, তখন শরিকদের সাথে আপনি কথা বলবেন, আলোচনা করবেন, আস্থায় নেবেন, আপনি মত বিনিময়, ফর্মাল ইনফর্মাল বহুমাত্রায় আপনি কথা বলবেন। দ্বিতীয় দফায়ও কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই, যেটা ইতিমধ্যেই শরিকদের সাথে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করেছে। এই দূরত্বটা ইতিমধ্যে বাড়ছে। কোনো কোনো দল তো পাবলিকলি খুবই সুপারলেটিভ ডিগ্রিতে বিএনপি এবং বিএনপির রাজনীতি সম্পর্কে, বিএনপির কমিটমেন্ট, অঙ্গীকার, বিএনপির ওয়াদার ভঙ্গের নানা প্রশ্ন অনেকে উত্থাপন করেছেন। আমি সেই জায়গা থেকে ওই জায়গা থেকে বলতে চাই না, একটা শুধু বলতে চাই যে এই দূরত্বটা যদি অব্যাহত থাকে তাহলে এটা আলটিমেটলি একটা রাজনৈতিক দূরত্বে পরিণত হয় কিনা, এটা ঝুঁকিটা বাড়বে। আমি মনে করি এখন আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, আমরা এখন একটা বোঝাপড়ার জায়গাটা এখনো আছে। আমি মনে করি আমাদের তো ফর্মাল বৈঠক হয়নি, কিন্তু প্রতিদিনই কথা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, আগামীকালও দেখা হবে, গতকালও দেখা হয়েছে, আর তো ফলে দেখা সাক্ষাৎ তো আছে, আমরা আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে আমরা বোঝাপড়া হলে একরকম, এটা নির্ভর করবে বিএনপির আচরণের উপরে অনেকখানি। বিএনপি শরিকদেরকে মর্যাদার এবং তাদের সম্মানের জায়গাটা কিভাবে রিকগনাইজ করছেন, আবার শরিকরাও বিএনপিকে তারা কিভাবে দেখছেন, এটা বোঝাপড়ার পার্ট আছে আর কি, তার উপরে নির্ভর করবে ভবিষ্যতের সম্পর্কের জায়গাটা। আমি এই প্রসঙ্গে আবার আসবো। জনাব আলাউদ্দিন, আপনার কাছে যেতে চাই। গতকাল আপনারা কিছু সংবাদের শিরোনামে ছিলেন, কারণ এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন একত্রে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি জোট বেঁধেছে। আপনি নির্বাচনে এই জোটের ভবিষ্যৎ কি দেখেন? আর এনসিপি শোনা যাচ্ছিল যে জামায়াতের সাথে জোট করবে, তারপরে আমরা শুনলাম যে এনসিপি বিএনপির সাথে জোট করবে, কিন্তু এরপরে আমরা দেখছি যে এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করলো। কেন? ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলেছেন, এখানে প্রথমত শেষ যে দুটি ব্যাপার বলেছেন যে এনসিপি জোট করবে বিএনপির সাথে, এনসিপি জামাতের সাথে। এনসিপির সাইড থেকে কখনোই বলা হয় নাই কিংবা আগ্রহ প্রকাশও করা হয় না যে এনসিপি বড় দুটি রাজনৈতিক দলের অথবা বড় দুটি জোটের যে কোনো একটির সাথে জোট করবে। এনসিপির মূলত সংস্কার যখন চলছিল, সংস্কার নিয়ে ডায়ালগ চলছিল, তখন এনসিপির অনেকগুলো অবস্থান এখানে জামাতে ইসলাম ও অন্যান্য ইসলামী দলের সাথে মিলে যাচ্ছিল। এখন গতকাল যে জোটটা হলো, এই জোটটা স্বাভাবিকভাবেই, এটা নির্বাচন যেহেতু সামনে আছে, নির্বাচনী জোট বলা যায়, কিন্তু এই জোটটা মূলত রাজনৈতিক এবং নির্বাচনী জোট, এটা খুবই স্পষ্টভাবে বলা হয়েছে। রাজনৈতিক জোট এই অর্থে যে এটা নির্বাচনের পরও অব্যাহত থাকবে এবং এইটা একটা আপনার, যেহেতু এবি পার্টি আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন কিংবা এরকম আরও রাজনৈতিক দলগুলো যারা আছেন, তাদের চিন্তা ভাবনা কিন্তু কাছাকাছি, বিশেষ করে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে, নতুনভাবে রাষ্ট্রকে বিনির্মাণের প্রশ্নে কিন্তু তারা খুব কাছাকাছি অবস্থান করছে। তো সেক্ষেত্রে এনসিপির এই রাজনৈতিক জোটের বড় উদ্দেশ্যটা হলো যে এই এককভাবে এই ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আপনার সংগ্রাম করছে, সেই সংগ্রামটাকে একসাথে এনে এটা একটা বড় ইম্প্যাক্ট সৃষ্টি করা যায় কিনা। বিএনপির সাথে আজকে তার শরিক দলগুলোর যেই আপনার মনোমালিন্য চলছে বলা হচ্ছে, আমি একটু হিসাব করে দেখলাম, বিএনপি যেই 272টা আসনে নিজেদের প্রার্থী দিয়েছেন, এটা হলো তার টোটাল প্রার্থীর প্রায় আপনার 91%, আর 9% হলো আপনার তার শরিকদের জন্য ছেড়ে দেওয়া। তার মানে বিএনপির শরিক দলগুলো তার বিএনপির সাথে তার যে জোটের 1%-এর চেয়েও আপনার
কম অবস্থান অথবা কম অংশীদার। তো এটা কিন্তু এই ধরনের রাজনৈতিক দলগুলোর জন্য একটা অবমাননাকর সিচুয়েশন, যেটা সত্যিকার অর্থে নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে। কিন্তু বিএনপি যখন এই জোট গঠন করে 2022 সালের দিকে, তখন কিন্তু কমিটমেন্ট ছিল যদি এই জোটের আন্দোলনে সরকারের পতন ঘটে তাহলে তারা একসাথে নির্বাচন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জোটের পুরো আন্দোলনটা কিন্তু এই গণতন্ত্র মঞ্চ এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলো জিয়ে রেখেছে, বিশেষ করে আপনার সিভিল সোসাইটি, তা পাবলিক ফোরামে, আন্তর্জাতিক পরিসরে। কিন্তু যখন নির্বাচনের প্রশ্ন আসলো, নির্বাচনের প্রশ্নে কিন্তু আপনার এই রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন এবং নিজেদেরকে বঞ্চিত অনুভব করছে। এই ক্ষেত্রে যেটা মনে হয় যে বিএনপির এই জোট অথবা এই গণতন্ত্র মঞ্চ তারা সত্যিকার অর্থে যদি গণ অভ্যুত্থানের অগ্রভাগে থাকতেন তাহলে কিন্তু বিএনপির কাছে তারা আর জোট মানে আসন চাইতে হতো না। মানে এই বিষয়টা বিজয়ী শক্তি নিজেরা এভাবে আবির্ভূত হতেন। কিন্তু এই দলগুলোর দুর্ভাগ্য হলো যে গণ অভ্যুত্থানটা ঘটেছে আসলে এই জোটের বাইরে গিয়ে। স্বাভাবিকভাবে সবাই সুবিধাভোগী, সবাই এটার আপনার বিজয়ী শক্তি, কিন্তু জোটের নেতৃত্বে গণ অভ্যুত্থানটা ঘটে নাই। যদি এটাই হতো তাহলে হয়তো বা সাইফুল ভাইকে আজকে আমরা আরও অনেক বড় মঞ্চে দেখতে পেতাম। তো এই ধরনের রাজনৈতিক জোটের আপনার সীমাবদ্ধতার কথা বলতে যেটা বললাম, এই জোট যখন রাজনীতিতে নির্বাচনমুখী জোট হয়ে যায়। জি, গণ অভ্যুত্থানে যাদেরকে আমরা সামনে দেখেছি তাদের নেতৃত্বে তো এনসিপি গঠিত হয়েছে, তাহলে তো সেই হিসেবে এনসিপির এখন নির্বাচন করে অনেক এগিয়ে থাকার কথা ছিল। না, আমি তো আপনাকে সীমাবদ্ধতার কথা বললাম যে মূলত রাষ্ট্র আসলে আমাদের যে ডেমোক্রেসি, ডেমোক্রেসি তো আমরা যে প্রপারলি ফাংশনাল ডেমোক্রেসি না। কেন? কারণ আমাদের এখানে বেশিরভাগ জনগণ মার্কা দেখে ভোট দেয়। মার্কা দেখে মানে প্রার্থীও দেখে না যে প্রার্থী ভালো খারাপ। ইভেন আমাদের এখন বিভিন্ন আসনে বলে যে আপনি মার্কা নিয়ে আসেন, আপনার জন্য কাজ করব। তার মানে একজন প্রার্থীর যোগ্যতা হলো সে এই মার্কাটা নিয়ে আসতে পেরেছে। যদি এই মার্কাটা না নিয়ে আসেন তাহলে সে যত ভালো প্রার্থী হোক, আপনার এই সংগঠন এবং ওইখানকার যে লোকাল যে এলিটস আছে যারা এই ক্ষমতার বিভিন্ন আপনার ব্লকের অংশীদার, তারা কিন্তু প্রার্থীকে সাপোর্ট করে না। কারণ এই জায়গায় কিন্তু দেখেন মানে এই এখন যেই কনফ্লিক্ট অথবা যে আপনার যেটা মনোমালিন্য বলছেন চলছে, এই মনোমালিন্যটা কিন্তু আপনি একটু স্ট্রাকচারাল ওয়েতে দেখতে পারেন। এটা হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি, বিশেষ করে তৃণমূলে গণতন্ত্রটা হলো মার্কামুখী, একরকম অন্ধভাবে যে দল জয়ী হতে পারে সেই দলের দিকে যাবে। সেই দল যদি কলাগাছ পাঠায়, কলাগাছ নির্বাচিত হয়ে আসবে। এটা গ্রামেগঞ্জে বলা থাকে আর কি, যে এই দল থেকে কলাগাছ আসলে কলাগাছও নির্বাচিত হয়ে যাবে। মানে প্রার্থী গুরুত্বপূর্ণ না, ইভেন আপনার কোয়ালিটি পলিটিক্স গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ তার সংগঠন আছে কিনা তৃণমূলে। এখন যদি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তৃণমূলের সংগঠন করত, যেহেতু তাদের বেস খুব, তাদের রিসোর্স খুব অল্প, তাহলে কিন্তু তারা জাতীয় পরিসর রাজনীতি করতে পারত না। গণসংহতি আন্দোলনের ক্ষেত্রেও সেম, আপনার এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রেও সেম, কিংবা এবি পার্টির ক্ষেত্রে কম বেশ সেম। গত এই পুরো ফেসিবাদী সময়ের পুরো রাজনীতিটা কিন্তু টিকে রেখেছে ছোট ছোট দলগুলো। কোথায় টিকে রেখেছে? তৃণমূলে না। কারণ যে কোনো রাষ্ট্রের বড় ঘটনা অঘটনার মেইন আপনার বেনিফিশিয়ারি এবং আপনার যে ভুক্তভোগী কিন্তু সিটি অথবা আরবানের মানুষ, যারা আসলে ক্ষমতার খুব আশেপাশে তাদেরকে বিচরণ করতে হয়। গ্রোথ সেন্টারগুলো, ইকোনমিক সেন্টারগুলো, কিংবা ধরেন আপনার যে প্রতিষ্ঠানগুলো সরাসরি রাষ্ট্রের সাথে ডিল করে, গ্রাম তো সরাসরি রাষ্ট্রের সাথে ডিল করে না, কিংবা আপনি ধরেন তৃণমূল যেটা বলে সরাসরি রাষ্ট্রের সাথে ডিল করে না। তো সেক্ষেত্রে আমাদের জোটটা হলো, এই জোটটা একটা বড় চেতনার জায়গা হলো, যে স্ট্রাকচারের কারণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও অনেকগুলো রাজনৈতিক দল তৃণমূলে গিয়ে সত্যিকার অর্থেই নির্বাচনী মাঠে ভালো করার কোনো সুযোগ নাই। এখন এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো যদি একত্র হয়ে যায় তাহলে মানে এই পলিটিক্সটা আমরা মনে করি এটাই সঠিক পলিটিক্স। বাংলাদেশকে আগামী দিন সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ যেটা চায় সেটার রাজনীতি, সবাই মনে করে তার পলিটিক্সই সঠিক পলিটিক্স। আমি আপনার কাছে আবার ফিরবো বিরতির পর। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে যেতে চাই শুরুতে। আপনি বলছিলেন যে গণ অভ্যুত্থানের পরে আসলে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেছে এনসিপি এবং গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে নিয়ে এসেছে এনসিপি। আমি আজকে প্রথম আলোর জরিপটা দেখছিলাম, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেখানে 47.5% মানুষ সংস্কারে ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে। অর্থাৎ এক নম্বরে অন্তর্বর্তী সরকার যে ব্যর্থতার জন্য কাদেরকে দায়ী মনে করে মানুষ। 1/3 মানুষ মনে করে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা এজন্য দায়ী। এরপরে তৃতীয় অবস্থানে আপনারা আছেন। 22% মানুষ মনে করে যে সংস্কারের ব্যর্থতার জন্য এনসিপি দায়ী। এটি আসলে কি কারণ হতে পারে বা আপনার মূল্যায়ন কি?
ধন্যবাদ। আপনি প্রথমে যে বিষয়টা বললেন যে আমি কিন্তু বলি না যে এনসিপি আসলে গণঅভ্যুত্থানের চেতনার যেই কথাটা আমি সেই প্রসঙ্গে যাই নাই। মূলত এনসিপি গণঅভ্যুত্থানের পরের যে বাস্তবতা, সেই বাস্তবতায় গণঅভ্যুত্থানের মাধ্যমে যে একটা নতুন ভাবনা তৈরি হয়েছে দেশকে নিয়ে, হ্যাঁ, সবাই দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাচ্ছে, বিনির্মাণ হবে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে, জনমানুষের যে পরিবর্তনটা যেটা জরিপের মাধ্যমে তারা প্রকাশ করে, সেই জায়গায় আমরা মনে করি যে আমরা আসলে গণঅভ্যুত্থানটা একটা স্টার্টিং পয়েন্ট ধারণ করতে অবশ্যই পেরেছি বলে এখানে রাজনীতি করতে এসেছি। মূল জায়গাটা হলো যে জনগণ আসলে কিভাবে এনসিপিকে দেখে। এখন এনসিপি কি সংস্কারে বাধা দিয়েছে, কিংবা এনসিপি সরকারের কোনো কর্মকাণ্ডে বাধা দিয়েছে? ব্যাপারটা হলো যে এই গণঅভ্যুত্থানকারী যে শক্তি কি শুধু এনসিপি তো না, গণঅভ্যুত্থানকারী শক্তির অংশ আপনারা আমরা সবাই মানে যারা আসলে গত যে ফেসিবাদী রিজিমকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছে, প্রশ্ন করেছে এবং মাঠে নেমেছে। এখন এই শক্তিগুলোর মধ্যকার যে ফাটল গণঅভ্যুত্থানের পরপরই তৈরি হয়েছে, সেটার পিছনে তো এনসিপি দায়ী না। তারপর এনসিপি তৈরি হয়েছে আপনার 2025 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। এর পূর্বে তো এনসিপি রাজনৈতিক যে আপনার ল্যান্ডস্কেপই ছিল না। এর পূর্বে মূলত এনসিপির পূর্বকার যে ভার্সন, নাগরিক কমিটি হিসেবে আমরা ছিলাম, আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি নাই। আমরা যেটা করেছি, জনগণের মধ্যে গিয়েছি, জনগণের মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারের যে এজেন্ডাগুলো বিভিন্ন আপনার কমিশন গঠন করেছে, সেগুলোর জন্য তাদের মতামত নিয়েছি। তারা কী ধরনের বাংলাদেশ দেখতে চায় সেই ধরনের মতামত আমরা নিয়েছি। পাশাপাশি আমরা জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছি। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকাটা কি ছিল? যে 153 জন যে সমন্বয়ক, এই সমন্বয়কের জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে জনগণ সংস্কারে ব্যর্থ যাদেরকে মনে করছে তাদের মধ্যে আপনারা তৃতীয় অবস্থান করছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম অবস্থানে আছেন। প্রথমে অন্তর্বর্তী সরকার, তারপরে আওয়ামী লীগকে দায়ী করছে তারা, এরপরে এনসিপিকে। এইটি কি আসলে মানে এটির কি কারণ হতে পারে? এটিতে কি আপনারা কিছুটা সারপ্রাইজড হয়েছেন কিনা? না, এটা আমরা কোনোভাবে সারপ্রাইজড হইনি। প্রথমত জনগণের কাছে একটা ধারণা যে এই সরকার আসলে এনসিপি সরকার। এখন এই ধারণার কারণে জনগণ বিএনপিকে সংস্কারের ব্যর্থতার জন্য কখনোই মানে দায়ী করবে না, ওইভাবে জামাতকেও করবে না, এবং তাদের কাছে জনগণের প্রত্যাশাও নাই। জনগণের প্রত্যাশা হলো যে এনসিপি এখানে এই সংস্কার হাতে ধরে ঘাড়ে ধরে বাস্তবায়ন করে দিবে, কিন্তু জনগণ তো এটা জানে না। না, আমি একটু শেষ করে, জনগণ এটা জানে না যে সচিবালয় দখল হয়ে গিয়েছে, জনগণ এটা জানে না ব্যাংকগুলো হাত বদল হয়ে গিয়েছে, জনগণ এটা জানে না যে পুলিশের কমিশনার, পুলিশের যে আইজিপি, এগুলো বড় বড় রাজনৈতিক দল নিয়োগ দিয়েছে, জনগণ এটা জানে না যে অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারি থেকে এক সপ্তাহের ব্যবধানে একজন সচিব বানিয়ে এই সচিবকে আপনার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনগণ এটা জানে না যে রাজনৈতিক দলগুলো ওয়াসার মতো জায়গায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার যে রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, তারা তাদের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠানগুলো দখল করেছে। জনগণ শুধু এটা দেখেছে যে এনসিপির নেতারা ফুলে ফেপে বড় হয়ে গিয়েছে, এরা বাচ্চা ছেলে ছিল ইউনিভার্সিটি হল থেকে। খুব বোকা, আপনারা কেন জনগণকে জানাচ্ছেন? আমরা জনগণকে জানাবো কেন? আমরা ইটস নট আওয়ার রেসপন্সিবিলিটি। আমরা আমাদের রাজনীতিটা করেছি, আমাদের শক্তি এতটুকু দেখেন। আমরা জনগণের 6% সমর্থন আছে না লাস্ট আইরের জরিপে, আমরা 6% সমর্থনের যে রাজনৈতিক দল, এই দল তো কখনোই 100% জনগণকে আস্থায় আনতে পারবে না। যারা আস্থায় আনতে পারবে, যারা মনে করছে তারা সরকার গঠন করবে 50% মানুষের সমর্থন নিয়ে, তারা যদি মনে করে যে 6% জনগণকে কোনোভাবে ভিলিফাই করবে, তাহলে তো আমাদের পক্ষে কিছু করার না। আমরা শুধু পারি সঠিক রাজনীতিটা করে সামনের দিকে এগিয়ে যেতে। সময় জবাব দেবে যে এনসিপি কি রাজনীতি করবে। জি আলাউদ্দিন, আপনার বক্তব্য পরিষ্কার যে আপনি যেটি বলেছেন যে জনগণ যেহেতু পার্টলি এটা মনে করে যে এই সরকার হচ্ছে এনসিপির সরকার, সেজন্যই তারা সংস্কার আরও ভালোভাবে না হওয়ার জন্য আসলে এনসিপিকে দায়ী মনে করছে। যুক্তিযুক্ত, ফেয়ার ইনাফ। আমরা যদি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে যেতে চাই, আমরা দেখছি যে বিএনপি ইদানিং জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে বারবার কথা বলছে। জামায়াত তো রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। ৯১-এ বিএনপি সরকার গঠন করেছে জামায়াতের সমর্থন নিয়ে। ২০০১-এ আপনারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন। জামায়াতের দুজন শীর্ষ নেতা 4 দলীয় জোট সরকারের মন্ত্রী ছিলেন। তাহলে এর পরে কি বিএনপির নৈতিক অবস্থান থাকে কিনা জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করার? আপনারা কাজের সময় কাজই মেনেছেন, এখন কাজ ফুরানোর পরে পাজি কেন বলছেন? না দেখেন, আমি একটা কথা বলি। আপনি প্রথমে বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। শুধু জামাত না, আওয়ামী লীগকেও আজকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। ইভেন এই যে এনসিপি বলেন বা আমাদের সাইফুল ভাইয়ের যে গণতান্ত্রিক পার্টি, আপনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তখন যে একদলীয় শাসন ব্যবস্থা ছিল সেটা ভেঙে তিনি যে মাল্টিপার্টি ডেমোক্রেসি করেছিলেন দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে, তখন সমস্ত রাজনৈতিক দল আপনার রাজনীতি করার সুযোগ পেয়েছে।
এটা দেশের স্বার্থেই করা হয়েছে। সুতরাং জামাতকে আমরা রাজনীতি করার সুযোগ দিচ্ছি বিষয়টা এরকম না। একটা ফর্মুলা যে মাল্টিপার্টি ডেমোক্রেসি, সেখানে জামাত এসেছে। এখন এর পরে রাজনীতিতে জামাতের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, বা আমরা একসাথে রাজনীতি করেছি। 91 সালে আমরা তাদের সমর্থন নিয়েছি, 2001 সালে একসাথে ইলেকশন করেছি। এই সমস্ত করার ফলে 71 সালের যে পাপ তারা করেছিল তা কি মুছে যায়? আপনি এটা বলেন। তো তাদের 71-এর পাপ কি তখন আপনারা জানতেন না? তাহলে এখন না, হঠাৎ করে তাদের 71-এর পাপ সামনে নিয়ে আসছেন কেন? না, তখন আসলে আপনাদের বন্ধুত্বে তো 71-এর পাপ বাধা হয়ে দাঁড়ায়নি। মাল্টিপার্টি ডেমোক্রেসির সুযোগে সমস্ত রাজনৈতিক দলই আজকে একদলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। এখন একদলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় গণতন্ত্র হলো। এখন কোন কোন রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, চিহ্নিত 71 সালে যে দেশের বিরোধিতা করেছে, এই পাপ তো আপনার আমাদের সাথে মিশলে মুছে যাবে না। যাবে? আওয়ামী লীগের সাথে তো মিশেছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনার দাবি করে। ইভেন এনসিপির সাথে তো জামাতের সখ্যতা আছে, ইভেন অনেকের সাথে সবার সখ্যতা আছে। তার জন্য তো আপনার পুরনো পাপকে আপনি মুছে ফেলতে পারবেন না, পুরনো পাপ বলাও যাবে না, সেটা তো ঠিক না। এটা হলো একটা কথা। আরেকটি কথা হলো যে আপনি বলছেন যে সংস্কার, প্রথম আলো রিপোর্টটা বলছেন যে সংস্কার ব্যর্থ হয়েছে। আমি কিন্তু আমার না, ব্যক্তিগত সংস্কার ব্যর্থ হয়েছে সেটি বলেনি। সংস্কারে সন্তুষ্ট 41% মানুষ, অসন্তুষ্ট 37% মানুষ। কিন্তু সংস্কারের যতটুকু যারা অসন্তুষ্ট, যারা জবাব দিয়েছেন তাদের মধ্যে 47.5% মানুষ মনে করছেন যে সংস্কারে ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। তারপর 1/3 মানুষ মনে করছেন যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ তাদের সহযোগীরা দায়ী। 22% মনে করছেন এনসিপি দায়ী। এরপরেই কিন্তু আপনারা 20.7% ভাবছেন যে বিএনপি দায়ী। আমি যেটা বলছি যে সংস্কার, জামাতকে দায়ী ভাবছে মাত্র 7%। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে আমি জানিয়ে রাখলাম। না, আমি বলছি সংস্কার তো এখনো শেষ হয়নি। যেটা ব্যর্থ হবে কি জন্য? যে জিনিসটা চলমান, যে জিনিসটা এখনো চলছে, শেষ হয়নি। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, দেখেন আলাউদ্দিনও বললো, সাইফুল ভাইও বললো যে আমাদের কমন এজেন্ডা হলো একটা নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র নির্মাণ, নতুন সংস্কার। সংস্কার জন্যই তো আজকে আপনার ঐক্যমত কমিশন গঠন করা হলো। সেখানে কি কি সংস্কার করতে হবে কত আলোচনা হলো, গণভোট আপনার আসলো, কত কিছু হলো। দ্যাট মিনস সংস্কার ইজ কন্টিনিউইং, এটা চলছে, এটা অব্যাহত। এটাকে নিয়ে এখন যদি বলেন যে সংস্কারের ব্যর্থতার জন্য অমুকে দেয় তমুকে দেয়, এইটা বলা আমার মনে হয় এখন সময় আসেনি। কারণ আমি বলছি না, এটা আসলে যারা উত্তর দিয়েছেন তারা বলছেন। আমি আপনার কাছে আবার ফিরে জি বলেন। আরেকটা কথা, আলাউদ্দিন যেটা বললো যে মানুষ মার্কা দেখে ভোট দেয়, মানুষের কি এটা দোষ? এই যে মার্কাটা প্রতিষ্ঠা করতে, না, মার্কেট দেখে ভোট দেয় দেখেই তো তারা শাপলার জন্য এত মারামারি করলো। হ্যাঁ, তো এই শাপলাকে তাকে তো প্রতিষ্ঠা করতে হবে। ধানের শীষকে প্রতিষ্ঠা করতে আমাদের যে রাজনৈতিক পলিসি বা রাজনৈতিক সংগ্রাম বা আমাদের যে আদর্শ, এটা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের যে গ্রামছড়া সংগ্রাম, এটা তো আপনার করতে হয়েছে। মার্কা প্রতিষ্ঠা করতে হয়েছে। মার্কা প্রতিষ্ঠা হয়েছে আদর্শের প্রতি, মার্কা প্রতিষ্ঠা হয়েছে আপনার বেসিস হলো সেটা আমাদের দলের পলিসি। জনাব আজিজুল বারী হেলাল, আপনার বক্তব্য পরিষ্কার। মার্কা প্রতিষ্ঠা করতে হবে, তাদের কলি থেকে ফুল ফোটাতে হবে। আমি যাব এই প্রসঙ্গে জনাব আলাউদ্দিনের কাছে, কিন্তু তার আগে জনাব সাইফুল হক আপনার কাছে যেতে চাই। আপনার একটি মন্তব্য যে বিএনপি প্রজ্ঞার পরিচয় দিতে না পারলে তার ভবিষ্যৎ ঝুঁকি হবে অনেক বড়, ছোট ভুল থেকে বড় বিপর্যয় আসতে পারে। একটু যদি ব্যাখ্যা করে বলেন কি ধরনের বিপর্যয় আসতে পারে। এটা হচ্ছে যে আমরা যেই তাগিদ থেকে আমরা 2022 সালে আমরা বিএনপি সহ আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, আপনি যুগপৎ এসেনশিয়ালি ছিল বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক বোঝাপড়া, যেটা আমরা বেসিস দিয়েছি। পরবর্তীকালে আরও বিভিন্ন রাজনৈতিক দল, জোট সবাই এর সাথে যুক্ত হয়েছেন। এবং কথা ছিল যে আমরা 31 দফা মানে আমরা বলেছি যে আমরা সরকার এবং গোটা ব্যবস্থার আমরা একটা ডেমোক্রেটিক, তার একটা ট্রানজিশন, তার একটা সংস্কার আমরা চাই। এটা কিন্তু 5ই আগস্টের অনেক আগে, আরও 1.5 বছর আগে। তার মানে আমরা বলেছি যে ব্যবস্থা একটা দলকে কর্তৃত্ববাদী করে, একজন ব্যক্তিকে স্বৈরতন্ত্রী করে তোলে, সেই ব্যবস্থার যে সাংবিধানিক শাসনতান্ত্রিক তার যে উৎসটা, সেখানে একটা মৌলিক পরিবর্তন সাধন করা, তার জন্যই হচ্ছে আমাদের রিফর্মের আমাদের যে এজেন্ডা। তো সেই জায়গাটা কিন্তু এখনও এটা মাত্র আমরা একটা
আপরাইজিং হয়েছে, অভ্যুত্থান হয়েছে, জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং একই দিন আমরা আশা করি গণভোট হবে, যেখানে আমরা বলেছি হ্যাঁ সূচক ভোটও আমরা জনগণকে দেওয়ার জন্য আমরা ডাক দিচ্ছি। তার মানে এগুলো এক একটা প্রক্রিয়া। এরপরে যেটা দাঁড়াচ্ছে যে আপনি গোটাটা রিফর্মটা কি দাঁড়াবে, আগামী ইলেকশন হবে, এটা মানুষ পপুলার ম্যান্ডেটে পার্লামেন্ট হবে, পার্লামেন্ট এই সমস্ত কনস্টিটিউশনাল যে রিফর্মের এজেন্ডাগুলো এগুলো বিল আকারে উত্থাপিত হবে, আলোচনা হবে, তারপরে এটা আইনে পরিণত হবে। মানে গোটা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের একটা ফেজ। তার মানে এই গোটা ফেজে আন্দোলনের যে ঐক্যটা ছিল, ঐক্যের বেসিসটা ছিল একটা রাজনৈতিক বোঝাপড়া, একটা সমঝোতা। রিফর্মের ব্যাপারে কোন কোন ক্ষেত্রে আমাদের রিফর্ম দরকার আমরা ডিটেলস আমরা কথা বলেছি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক জার্নি। এই জার্নিটাকে আমরা কিন্তু কমপ্লিট করতে চাই। বিএনপি যদি এখন ইউনিল্যাটারালি যদি এই জার্নি থেকে বিএনপি যদি এখন উইথড্র করেন, অথবা যদি মনে করেন যে বিএনপি এখন একাই যথেষ্ট, যাদের সাথে 31 দফা হয়েছে, যুগপৎ আন্দোলন হয়েছে এবং যারা মিলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, এই জার্নিটা অর্থাৎ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, মানে বিএনপির আচরণ দেখে তো আপনি বুঝবেন। একটু আগে আলাউদ্দিন যেটা বলবার চেষ্টা করলেন, তো এই যে অর্থাৎ সিটটা তো একটা এর একটা সিম্বলিক একটা রিপ্রেজেন্টেশন। মানে আপনি যে সরকার গঠন করবেন, আপনার তো প্রথম পরীক্ষা হচ্ছে লড়াইয়ের সাথীদেরকে আপনি যোগ্য মর্যাদা সম্মানের জায়গাটাকে, একটা মিউচুয়াল রেসপেক্ট রিকগনিশনের জায়গাটাকে আপনি দেখছেন কিনা, এটা তো একটা প্রাইমারি বেসিস। এটা একটা তারপরে ইলেকশনের প্রশ্ন, সরকার গঠনের প্রশ্ন, মানে মানে এটা তো পুরনো কথা যে দুর্দিনে বা আমি বাক্যটা শেষ করব। আমি বলেছি যে এই জার্নিটা আপনি মাঝপথে তো আপনি জার্নিটা শেষ করতে পারেন না। আমরা বলেছি এই ঐক্যটাকে, এই রিফর্ম এজেন্ডা অ্যাটলিস্ট একটা পর্যায়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত চোখের মনির মতন করে ঐক্যটা রাখা দরকার। এবং এটা অনেক বেশি বিএনপি যদি সরকার গঠন করার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকেন, তাদের বিএনপির জন্য ঐক্যটা ধরে রাখাটা অনেক বেশি জরুরি। সামনে যে অসাধারণ চ্যালেঞ্জিং পরিস্থিতি, প্রবাবলি বিএনপির পক্ষে একা এই পরিস্থিতিটা মোকাবেলা করার কোনো বাস্তবতা বাংলাদেশে নাই। আমি বিরতির পরে আপনার কাছে ফিরবো। প্রথম আলোর জরিপ বলছে যে রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে বলে মত দিয়েছেন ৭৪% মানুষ। দেশে ইসলামী আইন প্রবর্তন করলে ফল ভালো হবে বলে মনে করে ৬৫% মানুষ। সেই ক্ষেত্রে আসলে বিএনপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সাথে নিয়ে কি ধরনের সুবিধা পাবে, আমি সেটি নিয়ে আপনার কাছে আসতে চাই। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব সাইফুল হক, বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে বলে জরিপে মতামত দিয়েছেন ৭৪% মানুষ। দেশে ইসলামী আইন প্রবর্তন করলে ফল ভালো হবে বলে মনে করেন ৬৫% মানুষ। তাহলে কেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে বিএনপি মিত্র হিসেবে নেবে? বিএনপি কি সুবিধা পাবে? একটা হচ্ছে যে আপনি প্রথমত আমরা অভ্যুত্থানের পরে আমাদের মানে ম্যাক্রো পলিটিক্সে, মানে জাতীয় রাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সুতরাং এই পরিবর্তনে বিভিন্ন রিফ্লেকশনস তারগুলো আছে। জরিপ যেটা বললেন, জরিপটা দিয়ে আপনি সবটা অ্যাসেস করা যাবে না। জরিপের স্পেসিফিক কারা, কাদের সঙ্গে আলোচনা হয়েছে, অনেকগুলো প্রশ্ন। আর জরিপের বেশিরভাগ ক্ষেত্রে জরিপকে হয়তো এটা একটা ইন্ডিকেটর, কিন্তু এটাকে আপনি ধ্রুব সত্য হিসাবে মেনে নেওয়ার কোনো কারণ নেই। এই পর্যন্ত গ্লোবাল লেভেলে যত জরিপ হয়েছে, রিসেন্টলি ভারতের যে জরিপ হয়েছে গত ইলেকশনে, জরিপকারীদেরকে পরে মানে অধিকাংশকে আর কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যারা বিজেপিকে যারা ল্যান্ডস্লাইডে যারা দেখিয়েছিলেন গতবারের চেয়েও অনেক বেশি তারা সিট পাবে। আমি কিন্তু জরিপ একটা ইন্ডিকেটর, এটাকে আমি অগ্রাহ্য করছি না। আপনার প্রধান প্রশ্ন হলো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান পুঁজি হচ্ছে তার রাজনৈতিক পুঁজি, তার আদর্শবাদী রাজনীতি, নীতিনিষ্ঠ রাজনীতি। এবং আমরা ওয়ার্কার্স পার্টি থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তৈরি হয়েছে 22 বছর হলো। এই 22 বছরে দেশ এবং জনগণের প্রত্যেকটা ইস্যুতে, যে কোনো ন্যায্য দাবিতে জনগণের বিভিন্ন অংশের, জাতীয় সম্পদ থেকে শুরু করে গণতন্ত্রের প্রশ্ন থেকে শুরু করে আমরা জানবাজি করে আমাদের যে লড়াইটা, একটা আপোষহীন সংগ্রামী এবং একটা সৎ সজ্জন, এবং আমাদের অন্যান্য দল সম্পর্কে মানুষের যে জায়গাটা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে একটা স্বচ্ছ, দায়বদ্ধ, পরিচ্ছন্ন রাজনীতির একটা মূর্ত একটা প্রতীক। ফলে আমরা নীতির প্রশ্নে আমাদের মাথা কেটে যেতে পারে, কিন্তু আমাদের কখনো মাথা নোয়ানো যায়নি, এবং এটা অতীতও যায়নি, ভবিষ্যতে এটা কিন্তু যাবে না। ফলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক বা কোদাল মার্কার আমাদের প্রতীক হচ্ছে আমাদের এই
আপসহীনতা, আমাদের জনদরদি মানুষের যে কোনো ইস্যুতে সবার আগে যে ঝাঁপিয়ে পড়া, দেশপ্রেমের বোধ এবং বাংলাদেশ এটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে, এটাই হচ্ছে আমাদের মূল জায়গা। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে যেতে চাই, এনসিপি কি বেগম জিয়ার অসুস্থতার অজুহাতে নির্বাচন পেছাতে চেয়েছিল? একেবারেই নয়। তাহলে গুজব, মানে এই ধারণাটা কেন হলো? এনসিপি সম্পর্কে ধারণা একদম গোড়া থেকে। আপনারা কেন বললেন যে সব দল প্রস্তুত হওয়ার পরে তারপর তফসিল ঘোষণা যেন করা হয়? না, স্বাভাবিকভাবে বেগম জিয়ার আপনার সেই দাবি করলে তো বিএনপি তো করেনি, আপনারা কেন করলেন? যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শি। বিএনপি তো দেখেন আসলে অনেক কিছু তো পাবলিকলি বলা যায় না, তো বিএনপি তো একক বিএনপি না, বিএনপির ভিতরে অনেক বিএনপি আছে। হ্যাঁ, বিএনপি আসলে বেগম জিয়ার এখন যে অসুস্থ অবস্থাটা, এটা যদি সিরিয়াসলি নিত তাহলে হয়তো বা বিএনপির নেতৃত্বের এখন যে সংকট দেখা যাচ্ছে তৃণমূলে, মারামারি কাটাকাটি, তারপর তার যে শরিক দলগুলো নিয়ে, সেটা আমরা দেখতে পেতাম না। বিএনপি সত্যি করতে সেন্সিবল আচরণ করতো, কিন্তু বিএনপি তো আমরা দেখছি তার নেতৃত্ব তো এই যে এত বড় একটা ক্রান্তিকাল যাচ্ছে একটা দলের লিডারশিপের ক্ষেত্রে, এই ক্রান্তিকালের ক্ষেত্রেও বিএনপির ভিতর থেকে কেউ না কেউ এই যে আলাপ আলোচনা না করে প্রার্থিতা প্রকাশ করছে, তৃণমূলের সংঘর্ষ বাড়িয়ে দিচ্ছে, তারপর আরও অনেক পদক্ষেপ নিচ্ছে, যেটা বিএনপির আপনি বলতে পারবেন না যে বিএনপির কোন নেতৃত্ব থেকে আসছে। সো আমরা চাই আসলে বিএনপির মধ্যে আসলে নেতৃত্বের মধ্যে একটা স্টেবিলিটি আসুক। বিএনপির আপনারা বিএনপির কোন নেতৃত্বের হয়ে দাবিটা করেছেন? আমরা নাগরিক হিসেবে দাবি করছি, বিএনপি নেতৃত্বের দাবি করব। ঠিক আছে জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে যেতে চাই। গতকাল এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের উপর হামলার ঘটনা ঘটেছে, এই নিয়ে আজ দুপুরে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন যে আপনাদের দলের একাংশের আচরণের কারণে প্রতিদিন হাজার হাজার ভোট কমছে। বিএনপি কি এভাবে হাত থাকতে মুখে কি এই নীতিতেই চলবে কিনা এখন থেকে? না না, দেখেন, ব্যারিস্টার ফুয়াদ যেটা বলেছে তার ব্যক্তিগত অনুমান, কারণ সেখানে বাবুগঞ্জে তিনি আমাদের দলকে লক্ষ্য করে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়েছে এবং স্থানীয় জনগণ সেখানে একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। তারপরে আমি বলছি এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবং উনি তো চাঁদাবাজদের লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন, বিএনপি কে লক্ষ্য করে কি বক্তব্য দিয়েছেন? সেখানে আমি তো আর বিএনপি যে সেই আপনার আক্রমণে অংশগ্রহণ করেছে আমি তো সেটা বলিনি, আমি বলছি সাধারণ মানুষ সেই আক্রমণে অংশগ্রহণ করেছে। তা বিএনপির আপনার 10 লাখ ভোট কমে গেছে, এটা তার অনুমান। 10 লাখ ভোট সারা বাংলাদেশ থেকে কমে গেলে তো বিএনপির অনেক ক্ষতি হয়ে গেল, তাই না? তা বিএনপি তো সেটা বোঝে। আমরা আপনার ফুয়াদ ভাইয়ের ওইখানে একটা ঘটনা ঘটছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা নির্বাচনকালীন যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোকে আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু সেই সব বিষয়ে আপনার তদন্ত সাপেক্ষে আমরা বিচার করছি যে ফুয়াদ ভাইয়ের এই ঘটনাটাও আমরা সেখানে তদন্ত করছি যে আসলে ঘটনাটা কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার হাতে আর একদমই সময় নেই। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল রাত 11টায় আবারও কথা হবে নতুন অতিথিদের সাথে।